হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছর স্লিপের জন্য কিছু বরাদ্দ আসে এবং এটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যার অনুপাতেই কিন্তু এই স্লিপের টাকাটা আসে। কেউ একটু বেশি পায় বা কেউ একটু কম পায়। তো এই স্লিপের টাকার উপর আমাদের কিন্তু একটি ভ্যাট এবং নির্দিষ্ট হারে আয়কর দিতে হয়। ডিয়ার ভিউয়ার্স, বেশিরভাগ বিদ্যালয় কিন্তু এবং এই ভ্যাট এবং আয়করটা আমরা ভুলভাবে দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ভ্যাট এবং আয়কর আমরা সঠিকভাবে দেব এবং এই ভ্যাট এবং আয়কর বিবরণীটা বা ব্যয় বিবরণীটা আমরা যে বিদ্যালয়ে যে স্লিপের কাজটি করেছি তার যে ব্যয় বিবরণী আছে, ব্যয় বরাদ্দ আছে, সেটা আমরা কিভাবে IPMS এ ব্যয় বরাদ্দতে আমরা অনলাইনে আপলোড করব। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ব্যয় বিবরণীটা কিন্তু আমাদের IPMS এ দেখাতে হবে। আমরা যদি এই ব্যালেন্সটাকে যদি আমরা IPMS এ না দিই তাহলে পরবর্তীতে আমাদের কিন্তু এই স্লিপ পাওয়াটা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। এজন্য আমাদের এই স্লিপের টাকাটাকে যে টাকাটা আমরা বরাদ্দ পাই সেটা কিন্তু IPMS এ সঠিকভাবে ব্যয় বরাদ্দতে আমাদের এটাকে আপলোড করতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই টাকাটা একদম সঠিকভাবে আমরা মিলিয়ে দিতে পারবো IPMS এর স্লিপ বরাদ্দ এই অপশনটাতে। তো আশা করি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি একদম সঠিকভাবে কিন্তু এই ব্যয় বিবরণীটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই কাজটি খুব সহজেই করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আমরা আমাদের বিদ্যালয়ের IPMS এ চলে যাব এবং এটা অবশ্যই প্রধান শিক্ষকের আইডি থেকে যেতে হবে। তো আমরা এখানে যাওয়ার পর আমরা বাম পাশে যে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পারবো, ঠিক আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা নিচে পেয়ে যাব হচ্ছে যে বরাদ্দ তালিকা। আমরা জাস্ট এই বরাদ্দ তালিকার উপরে ক্লিক করব। বরাদ্দ তালিকায় ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে বরাদ্দ তালিকায় ক্লিক করার পরে আমরা এখানে আমরা যে বিদ্যালয়ের জন্য যে বরাদ্দগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আমাদের অপশনটা দেখাবে। এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1 মে 2025 এবং আরেকটা আছে 14 মার্চ 2025, এই দুইটা বরাদ্দ আমরা পেয়েছিলাম। তো আমি এর মধ্যে 14 মার্চ এটা কমপ্লিট করেছি। এই জন্য আমরা এই তালিকাটা দেখুন, এটা আমরা ক্লিক যদি করি, দেখুন মোট বরাদ্দের পরিমাণ ছিল আমার 52,879 টাকা 78 পয়সা এবং এর উদ্ধৃতের পরিমাণ এখন আছে আমাদের 00 টাকা। এটা আমি অলরেডি সাবমিট করেছি। এভাবে আমাদের কিন্তু 00 করে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা যেটা করবো, এখন আমার যেটা বাকি আছে আমি সেই কাজটি করব, সেটা হচ্ছে যে 1 মে 2025 এই কাজটি আমাকে করতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি স্লিপের কাজটা যদি আমরা এই ব্যয় বরাদ্দটা IPMS এ না দিই, পরবর্তীতে আমাদের স্লিপের বরাদ্দটা পেতে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে বা সম্মুখীন আমাদের হতে পারে। তো আমরা এই জন্য যে কাজটি করব, এটাকে আমরা মিলানোর জন্য আমরা যে ম্যানেজ অপশন আছে এখানে ক্লিক করব। এখান থেকে যে নতুন ব্যয় বিল হিসাব এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনার বরাদ্দ কত ছিল, দেখুন মোট বরাদ্দ এত টাকা এবং উদ্ধৃতের পরিমাণ এত টাকা। তার মানে আমরা যদিও এই কাজটা করেছি কিন্তু IPMS এই হিসাবটা আমরা ব্যয় বিবরণীটা তৈরি আমরা করিনি, যার জন্য আমাদের উদ্ধৃতের পরিমাণ দেখাচ্ছে এবং এখান থেকে সার্ভার কিন্তু ধরে নেবে আপনি টাকাটা খরচ করেননি, আপনার টাকাটা এখনো রয়ে গেছে। এজন্য পরবর্তী স্লিপে আপনার সমস্যা হতে পারে। এজন্য এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা অবশ্যই IPMS এ সাবমিট করব। তো এই জন্য আমরা কি করব, এখন আমরা যদি এই নিচের দিকে আমরা এখানে যদি দেখি ব্যয় বিলের তালিকা, দেখুন এখান থেকে এই যে ব্যয় বিলের তালিকার মধ্যে আপনার আছে দেখুন এখানে খরচ যোগ করুন, আপনি এই অপশনটার মধ্যে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনাকে এখানে আপনার যদি একাধিক ভাউচার থাকে, মানে আপনি বিভিন্ন ধরনের কাজ করেছেন এবং তার জন্য কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভাউচার আছে এবং সেই ভাউচার অনুযায়ী আপনি এখানে হিসাবটা দিবেন। এই হিসাবটা মিলাতে গেলেই আমাদের মূলত যে সমস্যাটা হয়, আমরা ভ্যাটটা কিন্তু ঠিক মতো করতে পারি না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা যেভাবে আমরা ভ্যাটটা কাজটা করব সেটা আমরা দেখব যে আমরা কিভাবে আসলে এটা করতে পারি। এই কাজটি করার জন্য আমাদের এই ভ্যাটের হিসাবটা আমাদের জানতে হবে। তো আমরা এটাকে কিভাবে করব তার জন্য আমরা একটু দেখি যে আমাদের ভ্যাটের হিসাবের জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব। আপনি অবশ্যই এই সূত্র অনুযায়ী কাজটি করবেন, তাহলে আপনি খুব সহজেই এই হিসাবটা মিলাতে পারবেন। ধরুন যদি আপনার 7.5% ভ্যাট এবং আয়কর 5% হয়, সাধারণত আয়কর 5%ই থাকে কিন্তু ভ্যাট এখানে 7%, 10% এবং সর্বোচ্চ 15% পর্যন্ত যায়। এর মাঝখানে আপনি যে কোনো ভ্যাট হতে পারে।
তো আমি আমার বিদ্যালয় ওই বছরে 7.5% ভ্যাট দিয়েছিলাম, সেই হিসাবটা করেছি। তো আমরা কিভাবে কাজটা করব, ধরুন মোট টাকা ভাগ 1 যোগ ভ্যাট প্লাস আয়করের হার। তো এখানে আমরা মোট টাকাকে ভাগ করব 1 যোগ যে ভ্যাটের হার ছিল আমাদের 7.5%, যেহেতু আমার বিদ্যালয়ে দিয়েছি, আপনি যদি 10% দেন তাহলে এখানে 10% করবেন, 12% দিলে 12% করবেন, এইভাবে কাজটি করবেন এবং আয়কর 5% এটা যোগ করবেন। এবং এখান থেকে দেখুন মোট টাকা ভাগ, আমরা এটাকে যদি অঙ্কের মতো আমরা করি ভগ্নাংশে, তাহলে কিন্তু এইভাবে আসে। এবং এখান থেকে আমাদের মোট যে বিষয়টা আসে আপনি একটু নিজে নিজে হিসাব করে দেখবেন। এবং আমার মোট যদি 1 লাখ টাকা আমার যদি বরাদ্দ থাকে, ধরেন এই যে 1 লাখ টাকা, তাহলে আমি এটাকে যদি আমার 7.5% ভ্যাট হয়, এই হিসাবে আপনি আপনার বিদ্যালয়ের জন্য হিসাবটা করে নেবেন। এবং এখানে আমরা মোট টাকাকে আমরা 1.125 দিয়ে ভাগ করলে আমার 88,888 টাকা 88 পয়সা। এই টাকার উপরেই কিন্তু আমাকে ভ্যাট এবং আয়কর আমি ভ্যাট এবং আয়কর দিব। তো সাধারণত আমাদের বিদ্যালয়ের যে বরাদ্দটা থাকে সেই টাকার উপরেই কিন্তু আমাদের ভ্যাট এবং আয়কর দিব। তার মানে আপনি যদি 1 লাখ টাকা বরাদ্দ পান, তাহলে ওই 1 লাখ টাকার মধ্যে থেকেই আপনি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করবেন এবং ওই 1 লাখ টাকা থেকে আপনি ভ্যাট এবং আয়কর দিবেন। তো আমরা এই আয়করটা পূর্বে আমরা সাধারণত ভুল করি, মোট 1 লাখ টাকার উপরেই আমরা ভ্যাট এবং আয়করে যে পার্সেন্টেজ সেটা দিই, ফলে আমাদের ব্যয়টা বেশি হয়ে যায় এবং এটা সঠিক হয় না। এই জন্য আমাদের এই কাজটা একদম সঠিকভাবেই করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি এখানে একটা হিসাব দিয়েছি, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যদি আপনার বিদ্যালয়ের সাথে ভ্যাট আয়কর মিলে, তাহলে আপনি সরাসরি এইভাবে আপনি হিসাবটা করতে পারেন। তো যদি ভ্যাট যদি 7% এবং আয়কর 5% হলে আপনি 1.125 দিয়ে আপনার মোট টাকাকে ভাগ করবেন। ভ্যাট 7.5% এবং 5% হলে 1.125 দিয়ে ভাগ করবেন। আপনার যদি ভ্যাট আপনি 10% দিয়ে থাকেন, তাহলে আপনি এবং 5% আয়কর হলে 1.15 দিয়ে ভাগ করবেন। এবং ভ্যাট যদি আপনার 12% হয়, তাহলে 5% যদি আয়কর হয়, তাহলে আপনি 1.17 দিয়ে আপনার মোট টাকাকে ভাগ করবেন। এবং 13% হলে 5% যদি আয়কর হয়, তাহলে আপনি 1.18 টাকা দিয়ে আপনার মোট টাকাকে ভাগ করবেন। তাহলেই কিন্তু আপনার সেই ভ্যাট এবং আয়করের হিসাবটা আপনার মিলে যাবে। তো এখন খেয়াল করুন, এই কাজটির জন্য আমরা যেটা করব এখন, এটা হচ্ছে আপনার এই যে এখানে তারিখগুলো আমরা দিয়ে দিব। তারিখগুলো আমরা যদি দিয়ে দেই, তাহলে এখানে খেয়াল করুন, আমরা যদি তারিখটা দিয়ে দেই, এখানে হচ্ছে আমার ব্যয় বিলের খরচের। এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার স্লিপের ভাউচারগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে। স্লিপের ভাউচারটা আপনার সংগ্রহ রাখতে হবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ভাউচারটা আপনাকে মিলিয়ে রাখতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই আপনার বিদ্যালয়ের খরচের ভাউচারটা কাছে রাখবেন এবং এখানে ভাউচার অনুযায়ী আপনি তারিখটা দিয়ে দিবেন। তো আপনার ভাউচারের উপর অবশ্যই একটা তারিখ থাকে। আপনি যদি এখানে দেখুন যে আপনার এই যে ভাউচারের উপরে কিন্তু একটা তারিখ দেওয়া থাকে, আপনার এই যে তারিখটা, এই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে যদি আপনি দিয়ে দেন, তাহলে এই তারিখটা আপনি দিয়ে দিবেন আপনার ভাউচার অনুযায়ী। আমরা তারিখ দিলাম এবং বিবরণটা আমরা লিখবো। তো বিবরণটা আপনি বাংলায় লিখতে পারবেন, আর বাকি সব আপনাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তো বিবরণটা আপনি কী কাজ করেছেন এবং সেই হিসাবটা আপনি দিবেন। তো আমরা এখানে যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কিছু বরাদ্দ ছিল, আমরা সেই হিসাবটা এখানে দিব। তো আমরা লিখে দিব, তো এটা আমরা বাংলায় লিখে দিব, প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 আমরা লিখলাম। এবং এখানে দেখুন আপনি টাকার হিসাবটা করবেন, আপনার যেটা আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখুন আপনার এখানে মোট টাকা ছিল, আপনার মোট টাকা আপনার যা আছে আপনি সেই হিসাবটা আপনাকে এখানে করতে হবে এবং সেইভাবে আপনাকে কাজটা করতে হবে। তো আমার এখানে টাকার পরিমাণটা ছিল হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নে এই যেখানে দেখুন যে 12,633.33 পয়সা, 12,633 টাকা 33 পয়সা। তো আমরা এই টাকাটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এখন আমরা এই টাকাটা আমরা লিখে দিলাম যে 12,000। তো লেখাটা অবশ্যই আপনি ইংলিশে লিখবেন, 12,633 টাকা 33 পয়সা দেওয়ার পর আপনি ভ্যাট দিবেন। তো আমি 7.5% হারে টোটাল ভ্যাট দিয়েছিলাম এবং আমি প্রত্যেকটা বিষয়ে আমি 7.5% হারেই ভ্যাটটা দিব। তো আমি এখানে যদি 7.5% দিয়ে দেখুন যে ভ্যাটের পরিমাণ কিন্তু অটোমেটিক এখানে আসবে, এটা আপনাকে কিছুই করতে হবে না, এটা আপনাকে সার্ভারে হিসাব করে দেবে। তো এটা আপনাকে সার্ভারে হিসাব করে দিবে। এরপর আছে আইটির হার, তো আইটি 5% থাকে, আমি 5% দিয়েছি, দেখুন অটো এখানে কিন্তু আসছে। তাহলে এই যে আমার মোট যে টাকাটা আসলো এই যে 12,633 টাকা, এই টাকাটা ছিল আমার এটা, এবং এখান থেকে আমাদের যে টাকাটা আমরা দিলাম সেটা কিন্তু আমাদের ভুল হিসাব দেখাচ্ছে এখন, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে,
যে এই টাকার উপরে দিলে আমাদের এখানে দেখুন আমরা যে কাজটা করলাম তার জন্য কিন্তু এখানে আমাদের ভুল হিসাব দেখাচ্ছে যে 12,000, তাহলে আমার 14,212 টাকা চলে আসছে। তার মানে আমার 12,630 টাকার উপর আমি যদি সরাসরি এইভাবে ব্যাট দিই তাহলে কিন্তু আমার এখানে অ্যামাউন্টটা বেড়ে যাবে এবং আপনি লাস্ট মিলাতে পারবেন না। এবং এই কাজটাই আমরা স্লিপের ভ্যাট এবং আয়কর দেওয়ার সময় করি, যার ফলে আমাদের মোট যদি 1 লাখ টাকা বরাদ্দ থাকে সেখান থেকে কিন্তু আমাদের টাকার পরিমাণটা এইভাবে বেড়ে যায়, মানে খরচটা বেড়ে যায়। তো আমরা এটা সঠিকভাবে আমরা এটাকে হিসাব করবো। সেই জন্য আমরা কী করবো, এই যে এই টাকাকে তো আমার 7.5% ভ্যাট দিলে 1.125 দিয়ে ভাগ করতে হবে। আমি হিসাবটা দেখিয়েছিলাম, আপনি সেখানে একটু দেখে নেবেন। তো আমরা সেই কাজটি করব। তো আমরা যদি এই 12,630 টাকা যেটা আমার এই যে ভাউচারে ছিল এই টাকার উপরে যদি আমরা ভ্যাট এবং ট্যাক্স দিই তাহলে আমাদের কী করতে হবে, এটা হচ্ছে আমাদের এখানে এই টাকাকে 1.125 দিয়ে আমরা ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমার টাকাটা আসছে হচ্ছে 11,000। তো আমরা এটা লিখে দিই যে 11,229.67। তো এই টাকাটা আমাদের আসবে। এখন দেখুন এই যেটা কিন্তু আমাদের একদম মিলে গেল, হিসাবটা কিন্তু আমাদের মিলে গেছে। তো এই টাকাটা আসার পর আপনার এখানে যদি আপনি একেবারে মিলাতে চান তাহলে আপনার সেখানে আপনি যে দশমিকের পয়েন্টটা আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যত বাড়ে এখানে আপনার মিলে যাবে। তো আমার এখানে ছিল হচ্ছে আপনার 12,633.33 টাকা। তাহলে আমার এখানে একটু দশমিক আপনি হেরফের করতে পারেন, 33 টাকা ছিল, তাহলে এখানে আমার হচ্ছে 5 বেড়ে গেছে। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 5, আমরা দিয়ে 5 কমায় দিলে আমাদের 62। তাহলে আমাদের কিন্তু 32, 62 এখানে আমরা 33, 63 করে দিই, তাহলে আমাদের টোটাল এখানে মিলে যাবে। যে এখন কিন্তু আমার এই যে ভাউচারের সাথে আপনার টোটাল টাকা মিলে গেছে। তো এইভাবে আপনাকে মিলাতে হবে এবং ভ্যাটের হিসাবটা সঠিকভাবে করতে হবে। তো এরপরে এটা হয়ে গেলে আমরা পরবর্তী খরচটা আমরা যোগ করব। পরবর্তী খরচটা যখন আমরা যোগ করব তখন সেইভাবে আপনি সেই ভাউচারটা দেখবেন, পরবর্তী আপনার কাজের কি ভাউচার আছে সেটার তারিখটা দিয়ে দিবেন। তো আমি সেই তারিখটা দিয়ে দিচ্ছি, সেই তারিখটা আমি দিয়ে দিচ্ছি আমাদের তারিখ অনুযায়ী। এখানে আমরা লিখে দেবো আমাদের মোট টাকা। তো এখানে আমার ভাউচারে ছিল হচ্ছে 2,000 টাকা। তো আমি তো এখানে 2,000 দিলে মিলবে না, তাহলে আমি এই 2,000 টাকার উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2,000 টাকার উপরে আমরা ওই যে আমাদের 7% এবং 7.5% এবং 5% ভ্যাট হিসেবে 1.125 দিয়ে আমরা ভাগ করব 2,000-কে। তাহলে আমরা যদি 2,000 আমার ভাউচারে ছিল এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 1.125, এটা দিয়ে আমরা ভাগ করে দেব। ভাগ করে দিলে আমার টাকা আছে 1,777 টাকা, 1,777.77 টাকা। এবং ভ্যাট আমরা এই যে এটাকে আমরা আসলে টাকার ঘরে লিখবো, আমি ভুল করেছি, এখানে টাকার ঘরে আমরা লিখে দিলাম। এখানে টাকার ঘরে লিখবো, টাকার ঘরে আমরা সেই আমার ভাউচারে ছিল হচ্ছে 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকাকে যদি আমরা 7.5% ভ্যাট এবং 5% আয়কর হিসাবে আমরা হিসাব করি তাহলে 1.125 দিয়ে সেই 2,000 টাকাকে ভাগ করে এটা বসবে টাকার ঘরে এবং ভ্যাটটা আপনি লিখে দেবেন 7.5%, এখানে অটো নিয়ে নেবে এবং এখানে 5% আপনি দেবেন, এটা অটো নিয়ে নেবে। এবং এখানে আপনি কী বাবদ খরচ করেছেন সেটা আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি, লেখাটা আপনি বাংলায় লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম হোয়াইট বোর্ড এবং মার্কার বাবদ আমার এত টাকা খরচ গেছে। তো এইভাবে আপনি আপনার যতগুলো খরচ আছে সেটাকে আপনি কমপ্লিট করবেন এবং ভাউচার একটা যোগ করবেন। পরবর্তী ভাউচারের জন্য এখানে যোগ করুন, ক্লিক করবেন, ভাউচার দেখে এখানে আপনি তার হিসাবটা দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখুন সবগুলো হিসাব আমরা করে দিয়েছি দুটো দিক। এইভাবে আপনি প্রতিটা খরচ বা ভাউচার আপনি অ্যাড করবেন, তারিখ দিয়ে দিবেন, বিস্তারিত বিবরণটা আপনি বাংলায় লিখে দিবেন এবং বাকি সংখ্যাগুলো ইংলিশে লিখবেন। এবং সেই আপনার ভাউচারের যত টাকা আছে সেটাকে আপনি আপনার ভ্যাট অনুযায়ী আমরা যেটা দেখিয়েছিলাম হিসাবটা আপনার যেটা দেখিয়েছিলাম আমরা সেটা হচ্ছে আপনার সেইভাবে আপনি কাজটা করবেন। এই যেখানে যে হিসাবটা দেখিয়েছিলাম এইভাবে আপনি কাজটা করবেন এবং তারপরে যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। এইটা দেওয়ার পর দেখুন আমাদের মোট বরাদ্দ ছিল 23,633.32 পয়সা। তো আমরা এখানে 23,633.31 হচ্ছে। তো আমাদের এখানে 1 পয়সা আমাদের কম হচ্ছে, এর জন্য আপনি যেখানে যে কোনো একটাকে 1 পয়সা আপনি বাড়িয়ে দিন, যেটা আপনার ঠিক হয়ে যাবে।
তো আপনার ঠিক হয়ে যাবে। এখানে যদি এভাবে আপনি বাড়িয়ে একটু ঠিক করে নিতে পারেন, দেখুন এখন কিন্তু আমাদের একেবারে এর সাথে মিলে গেছে। 23,633.32, এখানে কিন্তু 23,633.32, এবং আপনি সঠিকভাবেই দিবেন। এই তথ্যগুলো আপনি দিবেন এবং পরবর্তী বছরে বা এই বছরে আপনাদের স্লিপের ভ্যাট এবং আয়কর দিবেন, সেটা অবশ্যই সঠিকভাবে এভাবে হিসাব করেই দিবেন। তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার যদি 1 লাখ টাকা বরাদ্দ থাকে, আপনার টোটাল 1,06,7,000 টাকা খরচ করে ফেলেছেন। কিন্তু আপনার ভ্যাট এবং আয়করটা আপনার ওই 1 লাখ টাকার মধ্যেই থাকতে হবে। এজন্য এইভাবে হিসাব করে দিবেন, তাহলে পরবর্তীতে আপনার এই কাজটা করতে আরো বেশি সহজ হবে। এরপর আমাদের যে কাজটি আছে সেটা হচ্ছে এই যে চালানের বিবরণ। আপনার এখানে চালানের বিবরণটা আপনি দিয়ে দিবেন। তো চালানের বিবরণের জন্য আপনাকে যেটা করতে হবে, তো আপনি যে ব্যাংকে যে অনলাইনে যে চালান দিয়েছেন, সেটা যে ব্যাংকে দিয়েছেন, সেই চালানের চালান নাম্বারটা আপনি লিখবেন। চালান নাম্বারটা আপনি দেখবেন চালান ফর্মের মধ্যে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চালান নম্বর এবং তারিখটা আপনি দিয়ে দিবেন। তো আয়করের চালান নাম্বার, আরেকটা হচ্ছে আয়করের চালান নাম্বার, আরেকটা হচ্ছে ভ্যাটের চালান নাম্বার। তো আপনি ভ্যাটের চালান নাম্বার এবং আয়করের চালান নাম্বারটা আপনি দেখেই দিয়ে দিবেন। তো আপনি এখানে আপনার ভ্যাটের চালান নাম্বারটা দিতে হবে। তো এখানে চালান নাম্বারটা আপনি লিখবেন। তো চালান নাম্বারটা দেখবেন আপনার এই যে আয়করের চালান ফর্ম আছে, চালান নং, চালান ফর্মের মধ্যে চালান নং, এখানে আপনার এই যে চালান নাম্বারটা আছে এবং আপনি কত তারিখে দিয়েছেন সেই তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? সেই তারিখ অনুযায়ী আপনি তারিখ দেবেন এবং চালান নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে চালান নম্বরটা আছে এবং এখান থেকে আপনি কত টাকা দিয়েছিলেন সেই টাকাটা আপনি দিয়ে দেবেন। তো এর জন্য আমরা এই কাজটির জন্য এখানে চালান নাম্বারটা আমরা লিখে দেব। চালান নাম্বারটা আমাদের যা আছে সেইভাবেই আপনি দিবেন। তো আমরা চালান নাম্বারটা দিয়ে দিচ্ছি। চালান নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি তারিখটা দিয়ে দিবেন, কত তারিখে আপনার এটা দেওয়া হয়েছে। তো আমি দিয়েছিলাম 12 তারিখ, 12/5/2025। এটা হচ্ছে আমার ভ্যাটের, এবং এখানে আপনার আয়করটাও সেম একইভাবে দিয়ে দিবেন। আয়করটা দেখে আয়করে কত আছে, আয়করের টাকাটা কম থাকে, তো আপনি সেইভাবে দিয়ে দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে আয়করের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এবং তারিখটা আপনি দিয়ে দিবেন আপনার আয়করটা দেখে। তো আমি তারিখটা দিয়ে দিচ্ছি, যে আপনার চালান ফর্মটা থেকে তারিখ দিয়ে দেবেন, ব্যাংকে কবে জমা দিয়েছিলেন সেই তারিখটা অনুযায়ী তারিখটা দিয়ে দিবেন। তো এই তারিখটা দেওয়ার পরে আপনার যে কাজটা হবে বর্তমান অবস্থার ছবি। তো আপনি এই ছবিটা কোনটা দেবেন, আপনার চালান ফর্মের যে ব্যাংকে যে চালানটা দিয়েছেন সেই চালান ফর্মের ছবিটা এখানে দিবেন। ইমেজ আপলোড করুন, আপনি এই অপশনে যাবেন। এখান থেকে আপনি যে ছবিগুলো আপনার আছে সেই ছবিগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমরা সেই ছবিগুলো আপনি এখানে সুন্দর মতো দিয়ে দিবেন। আপনি আরো সুন্দর মতো করে এটা আপনি দিয়ে দিতে পারেন। এই ছবিগুলো আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এটাকে ছবিটা দিয়ে দিবেন। ছবিটা দিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেখানে সাবমিট অপশন আছে, আপনি এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনি যদি সাবমিট অপশনে ক্লিক করেন, যেহেতু আপনার আগে চেক করে নেবেন যে আপনার সমস্ত হিসাব ঠিক আছে কিনা। তো আমাদের সমস্ত তথ্য ঠিক আছে, আমাদের এই ব্যয় বিবরণীটাও মিলে গেছে এবং এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন, সাবমিট করে দিবেন, নিশ্চিত হলে নিশ্চিত করে দিবেন। এবার আমাদের এটা কিন্তু সাবমিট করে দিলাম। এখন এই আবেদনটি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট চলে গেছে। তিনি এটাকে অনুমোদন করে দিলে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন করে দিলে আপনার কাজ শেষ। আর এভাবেই কিন্তু আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি। আসলে খুবই সহজ একটি বিষয়। এখন দেখুন আমার এই উদ্বৃত্তের পরিমাণ 0 দেখাচ্ছে। মোট বরাদ্দের পরিমাণ ছিল এত টাকা এবং হিসাবটা মিলে গেছে বলেই কিন্তু উদ্বৃত্তের পরিমাণ 0 দেখাচ্ছে। আর এভাবে উদ্বৃত্তের পরিমাণটা আপনি 0 করে দেবেন। খুবই সহজ হিসাব। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার না বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।